প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে 16 মার্চ থেকে সরকার বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ তোমরা স্কুলে ক্লাস থেকে বঞ্চিত, তাই সরকার অনলাইনে ক্লাস করার ঘোষণা দিয়েছেন। আজ আমি শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব বিশ্বজিৎ সরকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। তো আজকের পাঠ বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, দ্বাদশ অধ্যায়। এখানে তোমরা কটা মনোগ্রাম দেখতে পাচ্ছ। প্রথম মনোগ্রামটি হলো সার্ক, তারপরেটা হলো এশিয়ান, তারপরটা হলো AU। এগুলো হলো যে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার সার্ক, আসিয়ান এবং EU এর মনোগ্রাম। বর্তমানে আধুনিক যুগে তোমরা রাষ্ট্রের এককভাবে কোনো রাষ্ট্র তার প্রয়োজন সম্পন্ন করতে পারে না। এই প্রয়োজন থেকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার সংস্থার ধারণার সৃষ্টি হয়েছে। তাই গড়ে উঠেছে বিভিন্ন সংস্থা। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো জাতিসংঘ। বিশ্বের সকল দেশই জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1947 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আর এই সংস্থারই জাতিসংঘ সদস্যপদ লাভ করে জাতিসংঘ বিভিন্নভাবে আঞ্চলিক সহযোগিতা করে এবং এটি সবচেয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। এছাড়াও কিছু আঞ্চলিক সহযোগী সংস্থা যেমন সার্ক, আসিয়ান, EU, এগুলো হলো এই আঞ্চলিক সংস্থার মনোগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ, এই মনোগ্রাম দেখে তোমরা বুঝতে পারবে যে এটা সার্ক, এটা আসিয়ান, এটা EU। তারপর আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ক্ষেত্র। এই আঞ্চলিক সহযোগিতার কেন প্রয়োজন আছে, কেন বা এটা আমাদের এত গুরুত্ব। আধুনিক বিশ্ব রাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। কেউ এককভাবে তার নিজের প্রয়োজন এবং চাহিদা মেটাতে পারবে না। তাই একে অপরের উপর নির্ভরশীল এবং পারস্পরিক ভিত্তিতেই, সহযোগিতার ভিত্তিতেই দেশগুলি চলতে হয়, যার প্রয়োজন পূরণ করে থাকে। তাই প্রতিবেশী রাষ্ট্রগুলি যদি পরস্পর সহযোগিতা থাকে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান করা সম্ভব হয়। তাই এই আঞ্চলিক সহযোগী সংস্থাগুলো গড়ে উঠেছে। এই আঞ্চলিক সহযোগী সংস্থার কিছু ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলিতে তারা কাজ করে থাকে। আমি একটি চার্ট মডেলের মাধ্যমে তারা কি কি ক্ষেত্রে কাজ করে থাকে এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহ। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহ আমাদের বাংলাদেশের যে আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতার মধ্যে সার্ক, আসিয়ান এবং EU এর এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহ হলো তারা কাজ করে থাকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি, তথ্য প্রযুক্তি, পর্যটন, শিক্ষা বাণিজ্য, নিরাপত্তা ও জ্বালানি। তোমরা এই ক্ষেত্রগুলি একটু ভালো করে দেখো, এই ক্ষেত্রগুলিতে কাজ করে থাকে। আর উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো এগুলো অবস্থানগত সুবিধার ভিত্তিতে পৃথিবীর অনেক আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে। আমরা এই পাঠে উল্লেখযোগ্য কয়েকটি আঞ্চলিক সংস্থা নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবার আগে আমি আলোচনা করব সার্ক। আসো আমরা এই সার্ক এর পূর্ণ রূপটা কি, কত সালে গঠিত হয় এবং সার্কভুক্ত দেশসমূহের নাম, এর সদর দপ্তর কোথায়, আমরা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। সার্কের পূর্ণরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সংক্ষেপে আমরা বলি সার্ক, SAARC। এটি 1985 সালের ডিসেম্বরে সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশসমূহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
আর সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা ও কর্মকাণ্ডে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ প্রভৃতি উন্নয়নের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বিস্তৃত। সার্কের লক্ষ্য উদ্দেশ্য সমূহ আমি চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ তোমরা এবার দেখো। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে তোমরা শোনো। সার্কভুক্ত দেশগুলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। সার্কভুক্ত দেশগুলির কাজ হলো জনগণের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। তারপর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। এই দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য। তারপরে হলো কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখা। কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা অপর দেশগুলির মধ্যে চালু রাখা। সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। এই যে সার্কভুক্তের যে দেশগুলো আছে সেই দেশগুলির মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। তারপর আরেকটা হলো যে উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। সার্কভুক্ত যে আমাদের দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। এইগুলো হলো সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য। তা আমি তোমাদের যে সার্কের লক্ষ্য উদ্দেশ্য করালাম। তারপর সার্ক কি, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়, সার্কের সদর দপ্তর কোথায়, সার্কের পূর্ণরূপটি কি, এবং জাতিসংঘ কত সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে এবং জাতিসংঘের উদ্দেশ্যটা কি, এইগুলো তোমরা সবগুলো খাতায় লিখে নাও। উত্তরগুলো খাতায় লিখে রাখবে এবং অবজেক্টিভে তোমাদের আসতে পারে। এবং এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাসায় খাতায় লিখবে। আমি যতটুকু পড়িয়েছি তা থেকে সেই উত্তরটুকু তোমরা আশা করি পাবে, যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো। তাহলে সৃজনশীল প্রশ্ন তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পাঠ্য বইয়ের আলোকে। রাহাতের নেপালি বন্ধু গুমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত নেপালের অবস্থানকালে গুমেজের বাড়িতে যান। এখন এই আলোকে চারটি প্রশ্ন তোমরা দেখো। প্রথম প্রশ্ন হলো সার্কের পূর্ণরূপ কি। একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছি যে সার্কের পূর্ণরূপ কি। তারপর খ, দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। দ্বিপাক্ষিক চুক্তি হলো যে দুইটি দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটাকে দ্বিপাক্ষিক চুক্তি বলে। দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশনা করা সার্কের কোন ধরনের কাজ, ব্যাখ্যা করো। উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নের কাজ করে বিশ্লেষণ করো। এই প্রশ্নটার উত্তর তোমরা আমি যা পড়িয়েছি তা থেকে সম্পূর্ণ উত্তর বলা আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখনই খাতায় লেখো, লিখে বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। আবার যখন স্কুল খোলা হবে আমরা এগুলো তোমাদেরকে রিভিশন করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবার আরেকটু আলোচনা করতেছি যে ওই বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগী সংস্থা নিয়ে। বর্তমান বিশ্বের আধুনিক যুগের কোনো রাষ্ট্রই এককভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে না। এই প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক এবং আন্তর্জাতিক ধারণাটার সৃষ্টি হয়েছে, গড়ে উঠেছে বিভিন্ন সহযোগী সংস্থা। আর এদের মধ্যেই অন্যতম হলো জাতিসংঘ। আমি একটু আগে বলেছি বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্য নিয়েই জাতিসংঘ গঠন করা হয়। আর বিশ্বের প্রায় সকল রাষ্ট্রই জাতিসংঘের সদস্য। আর বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। এছাড়াও সকল রাষ্ট্রে জাতিসংঘের সদস্য। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সহযোগী সংস্থা আছে, যেমন সার্ক, আসিয়ান, ইইউ প্রভৃতি। এই সংস্থাগুলো রাষ্ট্রগুলোর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করে। এখন এই যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এর গুরুত্বটা কি, কেন এগুলো করা প্রয়োজন, এর গুরুত্বটা একটু শোনো। আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা এবং প্রয়োজন বিভিন্ন রকম। কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে তা
সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। অথচ এই সমস্ত প্রয়োজন সমস্যার সমাধান না হলে কোনো রাষ্ট্রের কল্যাণ বা উন্নয়ন করা সম্ভব হবে না, কোনো রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব হবে না। সেই প্রেক্ষিতেই এই সংস্থাগুলো গঠিত হয়েছে। তো আমি তোমাদেরকে বলছি যে সার্কের পূর্ণরূপটা কি, এটা তোমরা আমার চার্টে দেখতে পাচ্ছ যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি 1985 সালে ডিসেম্বরে সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশসমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর অবস্থানগত সুবিধার ভিত্তিতেই অনেক আঞ্চলিক সংস্থা গড়ে ওঠে। আমরা তাই এখানে একটি আঞ্চলিক সংস্থা সার্ক নিয়ে আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি তা আজকে পাঠের সম্পূর্ণ উত্তর বলা হয়েছে। তোমরা আশা করি এখনই পড়ার টেবিলে বসে সেই উত্তরটা, আনসারটা লিখে নিবে। পরবর্তী সময় তোমাদের সঙ্গে আবার অন্য আরেকটি বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ সকলকে। আর আরেকটু তোমাদেরকে বলে রাখি, যদিও আজকে এই অনলাইনে প্রথম বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস আছে, এখানে আরো 3টা টপিক আছে, যেটা হলো আসিয়ান, ইউ আমি তোমাদের মনোগ্রামে দেখিয়েছি। তোমরা এই দুটি একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে, যাতে আগামী দিনে তোমরা যাতে তার উত্তর করতে পারো। আসিয়ান এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1967 সালে 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। আর এই সংস্থাটির পূর্ব নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসংঘের সংস্থা। এর সদস্য মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, আইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আর আসিয়ানের সদর দপ্তর হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। আজকে এইটুকু রইল। ধন্যবাদ সকলকে। আমার বাইরের কাজটা তোমরা এখনই করে ফেলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।